আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। কুহু এবার ছিটকে গিয়ে দেওয়ালের কোণে পড়ে। তার মাথায় সজোরে আঘাত লাগে, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়লেও কিয়াম একবার পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না। তার সমস্ত অস্তিত্ব এখন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ঘর থেকে বেরিয়েই সে কাঁপা কাঁপা হাতে নিজের ফোনটা বের করে ফোন লাগায় তার লোকেদের কাছে। কিয়ামের সন্দেহ এখন দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। যে মা শহরের নাম শুনলেই মুখ কুচকান, আজ হঠাৎ সেই মা কেন শহরে গেলেন? কুহু আর তার মা মিলে নিশ্চিত চৈতির সাথে এমন কিছু করেছে যা তার অগোচরেই রয়ে গেছে। চৈতি স্বেচ্ছায় তাকে ছেড়ে যেতে পারে না, এটা কি আমার মন কোনোভাবেই মানছে না। রাত তখন 10টা। বাইরে ঝিঝি পোকার একটানা কনকনে ডাক আর বিলের দিক থেকে আসা হু হু বাতাসে পুরো বাড়িটাকে ভুতুড়ে রূপ দিয়েছে। জরাজীর্ণ মাটির ঘরটায় চৈতি একাই শুয়ে। চোখের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে সে জানালার ভাঙা ফাঁক দিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তুরাগের সাথে তার সম্পর্কের সুতোর একটুও গড়ায়নি। বিয়ের 4 দিন পার হয়ে গেছে, অথচ এই 4 দিনে তাদের মধ্যে হয়তো 4টা বাক্যও বিনিময় হয়নি। তুরাগ মানুষটা বড়ই অদ্ভুত। সূর্য ডুবলেই সে ঘর থেকে বেরিয়ে যায়, সারা রাত কোথায় থাকে কে জানে। একদম ভোরে যখন ভোরের আলো ফোটে তখন সে টলতে টলতে বাড়ি ফিরে সরাসরি বিছানায় আছড়ে পড়ে। সারাদিন মরার মতো ঘুমায়, আবার বিকেলের দিকে কোথায় যেন উধাও হয়ে যায়। চৈতির বড় ভয় লাগে এই জনমানবহীন ভিটায় একা থাকতে। চারপাশের ঝোপঝাড় থেকে শেয়ালগুলো যখন দল বেঁধে ডাকে তখন ওর বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপে। মনে হয় অন্ধকার থেকে কেউ ওকে সারাক্ষণ দেখছে। গত রাতের কথা মনে পড়লে এখনো চৈতির হাত পা ঠান্ডা হয়ে আসে। মাঝরাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই উঠোনের এক কোণে লম্বা কালো একটা সাপকে কিলবিল করে চলে যেতে দেখেছে সে। ওই মুহূর্তেই ওর কলজেটা শুকায় গেছিল। ভয়ে আতঙ্কে সে সারা রাত আর চোখের পাতা এক করতে পারেনি। চৈতি বালিশটা জাপটে ধরে নিজের মনেই বিড়বিড় করে, কোন নরকে এসে পড়লাম খোদা। রাতের নিবিড় নিস্তব্ধতা ভাঙে দরজার খটখট শব্দে। চৈতি ধরফর করে উঠে বিছানায় বসে। এই জনমানবহীন বিলের বাড়িতে তপ্ত দুপুরেও যেখানে গা ছমছম করে, সেখানে মাঝরাতের এই শব্দ ওর বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু করেছে। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু বোঝা যায় দরজার ওপাশে কেউ ছায়ার মতো স্থির হয়ে দাঁড়িয়ে। চৈতি কাঁপা কাঁপা হাতে বালিশের পাশ থেকে ওড়নাটা টেনে মাথায় তুলে নেয়। গলা শুকিয়ে কাঠ, অনেক কষ্টে সাহস সঞ্চয় করে ফিসফিসিয়ে শুধায়, কে কে বাইরে? ওপার থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, ভূত। কণ্ঠস্বরটা শোনা মাত্রই চৈতি এক লাফে খাট থেকে নামে। 2 পা এগিয়ে গিয়ে হুড়কো খুলে দরজা খুলে দিতেই তুরাগকে পাশ কাটিয়ে ঝড়ের বেগে ঘরে ঢোকে। কোনো কথা নেই বাতরা নেই, সে সোজা গিয়ে খাটের ওপর ধপাস করে শুয়ে পড়ে। চৈতি ভ্রু কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, রাগী গলায় বলে, আপনি আপনি এখানে কেন? তুরাগ বিরক্তিতে একগাল বাতাস ছেড়ে বলে, আমার বাড়িতে আমি থাকুম না তো কি আপনি থাকবেন? চৈতি থতমত খেয়ে বলে, না মানে আপনি তো রাতে বাড়ি আসেন না। তুরাগ পাশ ফিরে শুতে শুতে অবলীলায় উত্তর দেয়, এখন থাক কাশমু। চৈতি আবার বিষম খায়, চিৎকার করে বলে, আপনি আসলে আমি কোথায় শোবো? এই। তুরাগ একবার অন্ধকারেই পুরো বিছানার দিকে তাকায়। ওর শুয়ে থাকার পরও সেখানে আরও একজনের জায়গা অনায়াসেই হবে। সে আবারও বিরক্তির সুরে বলে, আমার মাথার ওপর হুন। চৈতি এবার আর নিজেকে সামলাতে পারে না, চেঁচিয়ে বলে, ফাইজলামি করবেন না, আপনি এতদিন যেখানে রাত কাটাতেন ওখানেই চলে যান। তুরাগ এক লম্বা হাই তুলে শরীরের ওপর তালি দেওয়া কাঁথাটা টেনে নিতে নিতে জানায়, ও বকেট বললে পয়সাটাকে, এইটা আমার বাপ দাদার ভিটা। ঠিক আছে, আপনি তাহলে থাকুন, আমি যাচ্ছি। তুরাগ নির্বিকার চোখ বন্ধ করেই উত্তর দেয়,
ওই যে কোনায় আপনার ব্যাগ, ওইটাও লইয়া যান, একবার গেলে আর ফেরার নাম নিয়ে না। কথাটা বলে সে একদম নিথর হয়ে যায়। চৈতি দীর্ঘশ্বাস ফেলে রাগে দরজার দিকে এগোয়, কিন্তু বাইরে শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনেই ওর পা থমকে দাঁড়ায়। যদি শিয়াল বা অন্য কোনো জানোয়ার এসে পড়ে? ভয় সে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। ঘরে বসার মতো কোনো চেয়ার বা মোড়া নেই। আসবাব বলতে কেবল ভাঙা একটা তক্তপোষ, এক নড়বড়ে আলনা আর এক মরচে পড়া সিন্দুক। এর মধ্যে ঘরের বারান্দা দিয়ে কয়েকটা শিয়াল শোষো করে দৌড়ে যায়। চৈতি ভয় কাঁপতে কাঁপতে উপায় না দেখে তুরাগের থেকে হাত দুয়েক দূরত্ব রেখে বিছানার খালি জায়গায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সে শোয়া মাত্রই তুরাগ নিজের মাথার তলা থেকে বালিশটা টেনে এক ঝটকায় চৈতির দিকে বাড়িয়ে দেয়। গজগজ করতে করতে বলে, ক্যাডাই যে কইছিল বিয়া করতে, এখন নিজের বালিশ ছাড়াই ঘুমাইতে হইব। তুরাগের কথা শুনে চৈতি চমকে ওঠে। সে ভেবেছিল তুরাগ হয়তো এতক্ষণে অঘরে ঘুমোচ্ছে। সে অবাক হয়ে শুধায়, আপনি ঘুমাননি? তুরাগ তেরা বেঁকা গলায় উত্তর দেয়, এত তাড়াতাড়ি আমি মুতু কাটতেও পারি না। চৈতি চুপ হয়ে যায়। তুরাগের এত কাছে শুতে ওর খুব অস্বস্তি হয়। তার উপর তুরাগের শরীর থেকে কড়া তামাক আর ঘামের মিশ্র গন্ধ আসছে। মিনিট তিনেক চুপ করে থাকলেও আর থাকতে পারে না চৈতি। নাক কুচকে ঝাঝালো গলায় বলে, আপনি ওইদিকে সরুন তো, আপনার গা থেকে কেমন পচা গন্ধ আসছে, অসহ্য। তুরাগ এবার সজোরে এক নিঃশ্বাস ছেড়ে আধা শুয়ে বসে। অন্ধকারে ওর চোখ দুটো বিড়ালের মতো জ্বলছে। সে খসখসে গলায় বলে ওঠে, শয়তান মহিলা, এইটারে গন্ধ কইবেন না। এইটা হলো গরিবের পারফিউম, গাধি মহিলা একটা। এইটারে কইবেন সুগন্ধ আসছে আপনার শরীর থেকে, মনটা চায় দুইটা করা চুমু খাই। চৈতি কুকড়ে যায়। এই লোকটার মুখে কোনো লাগাম নেই। সে ওড়নাটা আরো শক্ত করে জড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ে। বর্ষা শুরু। মেঘলা আকাশের নিচে দিগন্ত জোড়া বিলের চারপাশ এখন থই থই জলে টইটম্বর। পলিমাখা মাটির সোদা গন্ধ আর বৃষ্টির ঝিরে ঝিরে হাওয়ায় প্রকৃতি নতুন রূপ ধরেছে। বিলের ধারের কাদা জলে নেমে কৃষকেরা ব্যস্ত হয়ে আমন ধানের চারা রোপণ করছে। কেউ হালের বলদ সামলায়, কেউ বা সারিবদ্ধভাবে সবুজ চারাগুলো গেঁথে দিচ্ছে মাটির গভীরে। চৈতি দাওয়ায় বসে একমনে তাকিয়ে দেখছে কৃষকদের এই কর্মযজ্ঞ। উপজেলা শহরে বড় হওয়ার সুবাদে এমন দৃশ্য তার কাছে একদমই নতুন। সিনেমার পর্দার চেয়েও জীবন্ত এই দৃশ্য তার দুচোখে খুবই সুন্দর লাগছে। গত 40 মিনিট ধরে সে ঠায় একই জায়গায় বসে আছে, কিন্তু এক বিন্দু বিরক্ত বোধ করে না। তবে এই প্রশান্তির আড়ালে এক সূক্ষ্ম বিষণ্ণতাও বিরাজমান। এই জনহীন বিলে তার আসলে কোনো কাজ নেই। রান্নাবান্নার হাত তার একদমই কাঁচা। উনুনের ধোঁয়া সহ্য করার অভ্যেসও নেই। তাই নিয়ম করে তুরাগকেই প্রতিবেলা বাইরে থেকে খাবার কিনে পাঠাতে হয়। কখনো শুকনো রুটি ভাজি, কখনো বা গ্রামের হোটেল থেকে আনা সস্তা বিরিয়ানি। এভাবেই কাটছে গত কয়েকটা দিন। ঘরের কাজ করতেও চৈতির একদম ইচ্ছে হয় না। জরাজীর্ণ এই মাটির বাড়ি, যার পলেস্তরা খসে পড়ছে আর চালের ওপর পলিথিন তালি দেওয়া, এই ঘর পরিষ্কার করলেই বাকি আর না করলেই বাকি। চৈতির মনে হয় এই ভাঙ্গা কুড়ে ঘর হাজার গোছালেও কখনো সুন্দর লাগবে না। 11টা নাগাদ দূর থেকে তুরাগের অবয়ব চোখে পড়ে। তুরাগ একা নয়, তার সাথে আরও একটি কম বয়সী ছেলে আছে। ছেলেটার কাঁধে আর তুরাগের হাতে ধানের চারার বড় কয়েকটা আটি। কাদা মেখে তুরাগের লুঙ্গি তখন হাঁটু অবধি তোলা, গায়ের গেঞ্জিটাও ঘামে ভিজে একাকার। যদি অবাক হয়ে তাকিয়ে আছে, এই লোকটা তো সারাদিন বাইরে বাইরে ঘোরে, আজ হঠাৎ ধানের চারা নিয়ে হাজির কেন? তুরাগ বাড়ির উঠোনে পা রাখতে সাথে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে খ্যাসখ্যাসে গলায় বলে, আইস গাইডাই শেষ খ্যাপ, বাকিগুলো কাল সকালে নিয়ে আইলে চলবো, এখন এইগুলো ঘরের কোনায় নামায় রাখ। ছেলেটা বাধ্য ছেলের মতো চারাগুলো বারান্দার এক কোণে ধপাস করে নামিয়ে রাখে। কাঁচামাটি আর ধানের চারার তীব্র সোদা গন্ধ চৈতির নাকে আসতেই সে মুখ কুচকে ফেলে।
তুরাগ চৈতির দিকে একবার আর চোখে তাকিয়ে কপাল থেকে ঘাম মোছে। চৈতি মুখ ঝামটা দিয়ে শুধায়, এইসব কি? এই পচা ঘাসগুলো ঘরে আনলেন কেন? তুরাগ এক দীর্ঘশ্বাস ফেলে দাওয়ার এক কোণে বসে। সাথে আসা ছেলেটা তখন আর চোখে চৈতিকে দেখছে। তুরাগের চোখ পড়তেই ধমক দিয়ে ছেলেটাকে বিদায় করে দিয়ে চৈতির দিকে তাকিয়ে বাঁকা হাসে। হোরে আমার শৌখিন ম্যাম সাহেব, এইটাই হলো আমন ধানের সারা। এইগুলা না রইলে তো না খাওয়াই মরণ লাগবে। চৈতি অবাক হয়ে বলে, হ্যাঁ কেন? তুরাগ এবার শব্দ করে হেসে ওঠে। সে নিজের হাতের কাদাগুলোর দিকে নিস্পৃহ তাকিয়ে বলে, আপনার তো আর সারা জীবন হোটেলের বিরিয়ানি খাওয়ানো সম্ভব না। বিয়া যখন করছি তখন তো 2 বেলা ভাতের ব্যবস্থা করতেই হইব নাকি? চৈতি চুপ করে থাকে। লোকটা কি তাকে খাবারের খোঁটা দিচ্ছে? তুরাগ দাওয়ার এক কোণে বসে হাত পায়ের কাদা ডলতে ডলতে হুকুমের সুরে বলে, 1 গ্লাস পানি দেন তো, কলিজাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে। চৈতি বিনা বাক্য ব্যয় ভেতরে যায়। কলপারের জগ থেকে 1 গ্লাস জল ভরে এনে তুরাগের সামনে ধরে। তুরাগ গ্লাসটার দিকে একবার তাকায়, তারপর নিজের কাদা মাখা হাতের দিকে তাকিয়ে হাত বাড়ায় না। সে চৈতির দিকে আর চোখে চেয়ে বেশ গম্ভীর গলায় বলে, পানিটা মুখে ঢাইলা দেন। গ্লাসে ময়লা লাগলে তো আবার মুখের দশাটা বেহা করবেন। আমার কোনো কিছুই তো আর সহ্য হয় না আপনার। চৈতি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তুরাগের এই বিদ্রুপ মাখা কথাগুলো শুনলে ওর রাগ হওয়ার কথা, কিন্তু কেন জানি আজ মায়া লাগে। লোকটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদা মেখে খাটছে কেবল 2 বেলা ভাতের সংস্থানের জন্য। চৈতি গ্লাসটা তুরাগের ঠোঁটের কাছে ধরে। তুরাগ এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। পানি খাওয়া শেষ করে তুরাগ নিজের লুঙ্গির খুঁটে মুখ মুছতে মুছতে বাঁকা হেসে বলে, বিলে যাইবেন? চৈতি বুড়ো কুচকে শুধায়, কেন? তুরাগ কোনো উত্তর দেয় না। সে ঝটপট উঠে জরাজীর্ণ রান্নাঘরের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর সেখান থেকে যখন বেরিয়ে আসে তখন তার এক হাতে কাদা মাখা বড় অ্যালুমিনিয়ামের বোল আর অন্য হাতে মরিচা ধরা কোদাল। তুরাগ বোলটা উঠোনের এক কোণে রেখে কোদালটা কাঁধে তুলে নেয়। চৈতির দিকে আর চোখে তাকিয়ে বলল, 2 ঘন্টা দেন, গ্রামের মানুষ ভালো না। তুরাগের কথা সম্পূর্ণ হওয়ার আগে চৈতি তার ছিল্লের সুরে বলে, আমি কি ভালো? তুরাগ বোলটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপনি তো জানেন আপনি পবিত্র। চৈতি 2 ঘুমটা না দিলেও সুন্দর করে পুরো শরীর ঢেকে ওড়না দেয়। তারপর তুরাগের হাত থেকে বোলটা নিয়ে বলে, চলুন। তুরাগ একবার চৈতির দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। চৈতিও ধীর পায় তুরাগের পিছু নেয়। মেঠো পথের দুপাশে বর্ষার নতুন ঘাস আর কাদার পিচ্ছিল পথ ভেঙে সে হাঁটতে শুরু করে। বিলের কিনারায় পৌঁছতেই এক ঝলক ঠান্ডা বাতাস ওদের ঝাপটা দেয়। কৃষকেরা তখনও হাঁটু সমান পানিতে নেমে কাজ করছে। তুরাগ বোলটা চৈতির হাত থেকে নিয়ে শুকনো জায়গায় নামিয়ে রেখে চৈতিকে ইশারায় হিজাল গাছের নিচে দাঁড়াতে বলে। তারপর নিজের লুঙ্গিটা আরও উঁচুতে মালকোচা মেরে বেঁধে কোদাল হাতে কাদার ভেতর নেমে পড়ে। তুরাগ কোদাল নিয়ে এক কোপ মেরে একদলা কাদা তুলে বলে রাখে। তারপর বেশ আয়েসি ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে আর চোখে চৈতির দিকে তাকায়। চৈতিকে হিজাল গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবলীলায় বলে, জান তো, এইটা নিয়া পাকঘরের পেছনে ফালাইয়া দিয়া আহেন। চৈতি এবার আকাশ থেকে পড়ে। সে স্থির হয়ে তুরাগের দিকেই তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এই লোকটা কি পাগল নাকি শয়তান? সে এই ময়লা কাদা বয়ে নিয়ে যাবে। চৈতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তুরাগ আবার ধমক দিয়ে ওঠে, কি হইল? হাঁ কইরা কি দেখেন? যান, অন্তত 10 বল ফেলাইয়া দিয়া আহেন, বাকিটুকু আমি দেখমু। শরীরটা একটু ঘামাইলে রাতের ঘুম ভালো হইব। চৈতি বেশ জোর দিয়েই উত্তর দেয়, আমি পারবো না, এই কাদায় আমি হাতও ছোঁয়াবো না।
তুরাগ কোদালটা কাঁধে রেখে বাঁকা হাসে। পারবেন না? আইসা, তাইলে এক কাম করেন, কোদাল লন, মাটি কাটেন, আমি না হয় বয়ে বয়ে নিয়ে যাবো। চৈতি মুখ গোমরা করে তুরাগের হাতের সেই মরিচা ধরা কোদালের দিকে তাকায়। একবার ভাবে কাদা বই নেওয়ার চেয়ে মাটি কাটা হয়তো সহজ হবে, কিন্তু যদি অসাবধানে কোদালটা নিজের পায়ে মেরে বসে? সে ভয়েই অনিচ্ছা সত্ত্বেও বিরক্তি ভরা গলায় তুরাগকে শুধায়, মাটি উঠিয়ে দিন। তুরাগ মনে মনে এটাই চাইছিল। সে ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটিয়ে কাদা ভর্তি বোলটা পরম যত্নে তুলে নিয়ে চৈতির মাথায় বসিয়ে দেয়। কিন্তু বসানোর মুহূর্তে সে কায়দা করে বোলটা একটু তেড়া করে, যাতে বেশ খানিকটা কাদা গড়িয়ে চৈতির কাঁধের ওপর পড়ে। চৈতি আতকে উঠে বলে, উফ, এটা কি করলেন? আমার শরীর কাঁদা কাঁদি হয়ে গেল। তুরাগ খুব নিরীহ ভঙ্গিতে মাথা চুলকিয়ে জানায়, আহারে, পা পিছলাইয়া গেল যে, যান যান, সাবধানে গিয়া ফেলাইয়া হেন। কথাটা বলে সে গান ধরে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। চৈতির আগে গজগজ করতে করতে কাদার বোল নিয়ে মাথায় করে মেঠো পথ ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। তুরাগ কিন্তু এখানেই থামে না, এক এক করে পুরো 12 বোল কাদা সে চৈতিকে দিয়েই বয়ে নেয়। প্রতিবারই বোলটা মাথায় উঠিয়ে দেওয়ার সময় সে কোনো না কোনো বাহানায় চৈতির শরীরে কাদা ছিটিয়ে দেয়। চৈতির ফর্সা মুখটা তখন রাগে আর ঘাম কাদায় একাকার হয়ে এক অদ্ভুত রূপ নিয়েছে। চৈতি এবার এসে বোলটা রেখে মাটিতে বসে পড়ে, হাঁপাতে হাঁপাতে বলে, উফ বাবা গো, আর পারবো না, আমি আর পারবোই না। তুরাগ এসে চৈতির গা ঘেঁষে বসে। চৈতি একটুও না নড়ে ক্লান্তিতে তুরাগের কাঁধে মাথা এলিয়ে দিয়ে স্থির হয়ে থাকে। তুরাগ চৈতির ওড়না দিয়ে ওর মুখ মুছতে মুছতে শুধায়, কোনো কিছু নিয়ে আর মুখ কুচকাইবেন? চৈতি তুরাগের কাঁধ থেকে মাথা উঠিয়ে বলে, না। তুরাগ এবার একগাল হেসে বলে ওঠে, এই তো আমার মিষ্টি বউ, চলেন এখন গোসল করবেন। প্রতিটি মেঠো পথ আর অচেনা সব জায়গায় কিয়ামের লোকেরা হন্য হয়ে একজনকে খুঁজছে। ক্রিয়াম প্রতিটা ক্ষণে ক্ষণে চাতক পাখির মতো খবরের অপেক্ষায় থাকে। ফোনের রিংটন বাজলেই তার বুকটা ধক করে ওঠে, এই বুঝি কোনো সুসংবাদ এলো। কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যখন বিফলতার খবর আসে, কিয়ামের দু চোখের তৃষ্ণা আরও তীব্র হয়ে ওঠে। কিয়াম এখন বুঝতে পারছে মেয়েটা তার মনে বসে আছে মোমবাতির সুতোর মতো হয়ে। মোমবাতির সুতো যেমন মোমবাতির বুকের ভেতরে সযত্নে থেকে মোমটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, চৈতির অনুপস্থিতিও কিয়ামকে ঠিক সেভাবেই ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এক একটা মুহূর্ত তার কাছে এক একটা দীর্ঘ বছরের মতো মনে হয়। সে নিজের অন্ধকার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে, আমি তোকে ধরে রাখতে পারলাম না রে জান, কই চলে গেলি তুই? একটু অপেক্ষা করতে আমার জন্য। কিয়ামের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। 32 বছরের এই সুঠাম পুরুষের দু চোখে এখন হাহাকারে ভরা। রাজনীতির ময়দানে সে সিংহ, কিন্তু চৈতির কাছে সে এক পরাজিত প্রেমিক। 12 বছর, দীর্ঘ এক যুগ ধরে সে এই মেয়েটার জন্য নিজের হৃদয়টাকে আগলে রেখেছে। ক্ষমতার লোভে কত নারী তার পায়ের কাছে লুটিয়ে পড়েছে, কোহুর মতো কত মায়াবিনী তাকে জাল দিয়ে বাঁধতে চেয়েছে, কিন্তু সিয়ামের মনে তো কেবল এক চিলতে নামই খোদাই করা। সে কিভাবে এই নাম মুছে অন্য কাউকে এখানে আশ্রয় দিবে? গত 3টে দিন ধরে চৈতির অবস্থা শোচনীয়। জ্বরের ঘোরে সে বিছানায় এমনভাবে মিশে আছে যে পিঠ তুলে বসার শক্তিটুকুও তার নেই। কাদা মাথায় নিয়ে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কাজ করল। তারপর থেকেই শরীরটা ভেঙে চুরমার হয়ে গেছে। মেয়েটার শরীরে এই বুনো কাদামাটির জল সহ্য হয়নি। প্রচণ্ড জ্বরে তার কপাল পুড়ে যাচ্ছে, আর নাক দিয়ে অনবরত জল ঝরছে। চৈতি বিছানায় শুয়ে শুয়ে ফুঁসছে। তার এই অবস্থার জন্য দায়ী একমাত্র ওই লোকটা।
অথচ পাষাণ লোকটা চৈতিকে এক নজর দেখে মায়া করা তো দূরের কথা, শয়তানের মতো দাঁত বের করে হাসে। তুরাগের বাঁকা হাসি দেখে চৈতির ইচ্ছে করে বিছানা ছেড়ে উঠে গিয়ে ওর ঝাঁকড়া চুলগুলো টেনে ছেড়ে দিতে। বদ লোকটা একবারও ভাবল না যে একটা মেয়েকে দিয়ে এভাবে খাটিয়ে নেওয়া ঠিক নয়। চৈতি নিজের মনেই বিড়বিড় করে গালমন্দ করে, এই অসভ্য ইতর লোকটার জন্যই আজ আমার এই দশা, নয়তো বছরে একবারও আমার জ্বর ঠান্ডা আসে না। তুরাগ অবশ্য একেবারে যে কিছু করেনি তা নয়, সে বাইরে থেকে কিছু বুনো লতা পাতা আর তেতো শিকড় নিয়ে আসে। চৈতির সামনে ওগুলো রেখে বিদ্রুপের সুরে বলে, শহরের ম্যাম সাহেব যে একটু মাটির ছোঁয়া লাগতেই কাবু হইয়া গেলেন। এই যে এই লতা পাতা খান, একদম ঠিক হইয়া যাইবেন। চৈতির আগে ওগুলো ছুঁড়ে ফেলে দিতে চায়, কিন্তু জ্বরের ঘোরে হাত তোলার জোরও পায় না সে। শুধু লাল টকটকে চোখ নিয়ে তুরাগের দিকেই তাকিয়ে থাকে। জ্বর হওয়ার ঠিক 5 দিনের মাথায় চৈতি আজ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। শরীর এখনো একটু দুর্বল, কিন্তু গত কয়েকদিনের নরক যন্ত্রণা আর নেই। এই সুস্থ হবার পেছনে অবশ্য ওই খ্যাপা লোকটারই হাত আছে। তুরাগ প্রথম 3 দিন পাত্তা দেয়নি, বরং চৈতিকে ধুঁকতে দেখে বাঁকা হাসত। কিন্তু বিপত্তি ঘটে 4র্থ রাতে। চৈতির ওই দিন প্রচণ্ড হাসি আর খক খক কাশির শব্দে তুরাগের রাতের ঘুম হারাম হয়ে যায়। চৈতির কাশির শব্দে সে বারবার বিরক্ত হয়ে পাশ ফিরছিল। শেষমেশ যখন আর সহ্য হয় না, তখন সে মাঝরাতেই বিছানা ছেড়ে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরদিন সকালে 1 পাতা কড়া পাওয়ারের ট্যাবলেট আর একটা কাশির সিরাপ এনে চৈতির সামনে ধপাস করে রাখে। মুখ কুচকে কর্কশ গলায় বলে, হ্যাঁ লন, গিলে ফেলেন। আপনার এই শেয়ালের মতো কাশিতে তো আমার রাতের ঘুম মাটি হইয়া গেছে। শান্তি নাই এই জামানায়, মানুষ নিজের বাড়িতে শান্তিতে ঘুমাইতেও পারে না। চৈতি দরজার চৌকাঠে চুপচাপ বসে আছে। পুরো বাড়িতে এই জায়গাটাই ওর সবচেয়ে প্রিয়। চারপাশের ঘন গাছপালা আর ঝোপঝাপের আড়ালে বাড়িটা এমনভাবে ঢাকা যে বাইরে থেকে হুট করে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে কি না। অথচ এখানে বসে পুরো বিলের দৃশ্যটা একদম পরিষ্কার দেখা যায়। বিলের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আর পাখির কিচিরমিচির শব্দে চৈতি যখন মগ্ন, তখন ওর নজর কাড়ে তুরাগ। তুরাগ বাড়ির পেছনের দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছে। চৈতি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকায়। গত কয়েকদিন ধরে সে এক জিনিস খুব খেয়াল করছে। তুরাগ মাঝে মাঝেই চুপি চুপি বাড়ির পেছনের ওই জঙ্গল মতো জায়গাটাতে যায়। সেখানে গিয়ে সে বেশ কিছুক্ষণ সময় কাটায়, আবার চারপাশ দেখে ফিরিয়ে আসে। চৈতের মনে খটকা লাগে। এই ভাঙাচোরা বাড়ির পেছনে এমন কি সম্পদ আছে যে তুরাগকে অত সাবধানে যেতে হয়? তুরাগ কাছে আসতেই চৈতি নিজেকে স্বাভাবিক করে নেয়, কিন্তু ওর কৌতূহলী চোখ দুটো তুরাগের কাদামাখা হাতের দিকেই আটকে থাকে। তুরাগ চৈতিকে ভালোভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্যাসবশত বাঁকা হেসে বলে, কি গো ম্যাম সাহেব, এমনি চাতক পাখির মতো চাইয়া আছেন কেন? আমার কি আজকে একটু বেশি সুন্দর লাগতেছে নাকি? চৈতি মুখটা বৃষ্টিভাবে কুচকে তাচ্ছিল্যের স্বরে বলে, আপনার মতো চোরকে দেখার শখ আমার নেই। বাড়ির পেছনে অত কি কাজ করেন আপনি? সারাক্ষণ ওখানে গিয়ে কি ওলট পালট করেন? তুরাগের চোখের মনে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। পরক্ষণে সে তাচ্ছিল্যের হাসি হেসে কাঁধের গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বলে, কয়টা তামাক গাছ লাগাইছি, কিন্তু গাছগুলান হইতাছে না। চৈতি এবার জ্বলে উঠে বলে, ফালতু লোক একটা। তুরাগ কলপার যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে দাঁত কিরমির করে শুধায়, এমনি মাথা গরম, তার উপর আপনার এই কুতকুতানি। চৈতি দাওয়ায় 1 পা ঠুকে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, কুতকুতানি মানে কি? এখনই গিয়ে পুলিশকে খবর দেব, অবৈধ কাজ কাম করে বেড়ায়। তুরাগ ঝপাঝপ মাথায় পানি ঢালতে ঢালতে তেরাভাবেই উত্তর দেয়, বেশি প্যাঁচ প্যাঁচ করেন না, বিরক্ত লাগে। চৈতির আগে গজগজ করতে করতে ঘরের ভেতর ঢুকে যায়। ধাম করে দরজাটা ভেজিয়ে দিয়ে বিড়বিড় করে বলে,
অসভ্য, ইতর লোক একটা। তুরাগ গোসল শেষ করে ভেজা গামছাটা কাঁধে ফেলে কলপার থেকে ধীর পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ায়। সে দরজার কপাটে দুবার শব্দ করে গম্ভীর গলায় বলে, দরজা খুলেন। ভেতর থেকে কোনো শব্দ আসে না। চৈতি নড়লও না। তুরাগ এবার বেশ বিরক্ত হয়। এই মেয়েটা তেরামিতে তাকেও ছাড়িয়ে গেছে। সে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে এক লম্বা শ্বাস ছাড়ে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আবারও বলে, বলতাছি না, খোলেন। চৈতি এবারও খোলে না। তুরাগ যখন রাগে আরো কিছু বলতে যাবে, তখনই দূর থেকে এক ছেলের চিৎকার করতে করতে দৌড়ে বাড়ির উঠোনে ঢোকে। তুরাগ ভাই, তুরাগ ভাই, ও তুরাগ ভাই, তুরাগ ভাই। তুরাগ বিরক্তিতে মুখ কুঁচকে ছেলেটির দিকে ফিরে তাকায়। মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলে, কি হয়েছে, চিল্লাইতেছস কেন? ছেলেটা দৌড়ে আসার কারণে বুক ভরে হাঁপাচ্ছে। কথা বলতে গিয়েও তার গলা আটকে আছে। কোনো মতে দম নিয়ে সে আতঙ্কিত গলায় বলে, আপনার বউরে কিয়াম ভুইয়া হন্যে হয়ে খুঁজতাছে। গুন্ডা পান্ডা নিয়া কিয়াম ভুইয়া এই দিকেই আসতাছে। ছেলেটার কথা শেষ হওয়ার আগেই হাজির হয় কিয়াম। চারপাশে কি আছে না আছে সেদিকে তাকানোর তিল মাত্র ধৈর্য নেই তার। সে সোজা এসে তুরাগের বুক বরাবর সজোরে লাথি বসায়। তুরাগ অপ্রস্তুত ছিল। লাথির চোট সামলাতে না পেরে ছিটকে দু পা পিছিয়ে যায়। সামলে ওঠার আগেই কিয়াম বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে ওর উপর। এলো পাথারি কয়েকটা ঘুষি চালায় তুরাগের নাকে মুখে সব জায়গায়। চামড়া ফেটে গিয়ে তুরাগের নাক দিয়ে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ে ওর ভেজা গায়ের ওপর। কিয়াম এবার তুরাগের গলা টিপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। ওর গলার শিরাগুলোর আগে ফুলে উঠেছে। চিৎকার করে বলে, বল বল, আমার পাখি কই, বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার জানলেই। তুরাগ যন্ত্রণায় নীল হয়ে গেলেও ওর ঠোঁটের কোণে বাঁকা হাসিটা সরে না। সে হাতের উল্টো পিঠ দিয়ে নাকের রক্ত মুছে নিয়ে নিষ্পৃহ গলায় বলে, পাখি তো আকাশে থাকে, আকাশেই হইব, মাটিতে খুঁজতে আসছেন কেন? কথাটা শোনা মাত্র কিয়ামের হিতাহিত জ্ঞান লোপ পায়। গত কয়েকদিনের দহন তাকে উন্মাদ পশুতে পরিণত করেছে। সে আরও হিংস্র হয়ে তুরাগকে মারতে হাত তুলতেই খটাস করে ঘরের দরজা খুলে যায়। চৈতি ঘর থেকে বেরিয়ে আসে। চৈতিকে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখে কিয়ামের বুকের ভেতরটা যেন এক নিমিষেই ওলট পালট হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ ধরে যে তৃষ্ণা ও বুকের ভেতর পুষে রেখেছে, আজ সেই তৃষ্ণা যেন দাবানলের মতো জ্বলে ওঠে। কিয়ামের মনে হয় ওর নিঃশ্বাসের প্রতিটি অণু পরমাণু কেবল চৈতির নাম জপছে। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। ওর চোখের সামনে অন্য কেউ অবশিষ্ট নেই, আছে শুধু ওর আজন্ম লালিত পাখি। কিয়ামের মনে হচ্ছে চৈতিকে ছাড়া ওর জীবনটা এক অর্থহীন মরুভূমি। আর আজ সেই মরুভূমিতে প্রথম বৃষ্টির ফোঁটা পড়েছে। ওর সমস্ত রাগ, হিংসা আর আক্রোশ এক নিমেষে মায়ার সাগরে মিশে যায়। চৈতির ওই বিধ্বস্ত রূপ, আলুথালু চুল আর ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে কিয়ামের কলিজাটা ছিঁড়ে আসতে থাকে। কিয়ামের হিতাহিত জ্ঞান তখন লোপ পেয়েছে। দীর্ঘ 12টি বছর যে মেয়েটিকে পাওয়ার নেশায় সে নিজের প্রতিটি রক্তবিন্দুতে বিষ পুষেছে, আজ বহুদিন পর চোখের সামনে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এক উন্মত্ত ঘোরের মধ্যে কিয়াম এগিয়ে গিয়ে চৈতিকে 2 হাতে শক্ত করে জাপটে ধরে। চৈতির কাঁধে মুখ গুজে কিয়াম অস্ফুট স্বরে বিড়বিড় করে ওঠে, পাখি পাখি, আমার জান, তুই কই চলে গেলি? আমি তোকে ছাড়া এক মুহূর্ত বাঁচব না রে। দেখ, এই দেখ, দেখলি, তোর জন্য আমি পাগল হয়ে গেছি। চল চল আমার সাথে, আর কোনো দিন তোকে চোখের আড়াল করব না পাখি। কিয়াম আরও চৈতিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চায়,
কিন্তু কিয়ামের স্পর্শ পাওয়া মাত্রই ওর ভেতরের সমস্ত সুপ্ত অগ্নিয়গিরির মতো জেগে ওঠে। সে নিজের সর্বশক্তি দিয়ে কিয়ামের বুকে এক সজোরে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই আকস্মিক আর তীব্র ছিল যে কিয়াম কয়েক পা পিছিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। ওর দুই চোখে তখন রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। যে পাখির জন্য সে পুরো দুনিয়া ছাড়খাড় করতে পারে, সেই পাখি আজ তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। চৈতি হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে, খবরদার, খবরদার আমার গায়ে হাত দেবেন না। কিয়াম থমকায় না, বরং মায়াবী দৃষ্টি নিয়ে আবার এগিয়ে যায় চৈতির দিকে। মায়ের ওপর রাগ করে এভাবে চলে আসলি জান? খুন করে ফেলবো তোমাকে আর একবার ছুতে চেষ্টা করলেই। করে ফেল খুন, তাও প্লিজ বল কেন পালিয়ে এলি এখানে? চৈতি এবার সব জমে থাকা ক্ষোভ উগরে দেয়। গিয়ে জিজ্ঞাসা করুন আপনার মাকে, কেন উনি আমার গায়ে হাত তুলেছেন, আমার চরিত্রে দাগ লাগিয়েছেন উনি, আমার মাকে নিয়ে কেন বাজে কথা বলেছেন উনি। কিয়াম এবার তাচ্ছিল্যের হাসি হাসে। তুই এই সামান্য কারণে চলে এলি? আমার জন্য একটু অপেক্ষা করা গেল না? আমি কি সব ঠিক করে দিতাম না? বলতে বলতে কিয়াম আবার চৈতির হাত টেনে ধরে। চল, আজ বিয়ে করব আমরা, তারপর মা আর কিছু করতে পারবে না, প্রয়োজনে আমরা আলাদা চলে যাব। চৈতি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বজ্র কঠিন গলায় বলে, ছাড়ুন, আমার বিয়ে হয়ে গেছে কিয়াম ভাই। কথাটা কিয়ামের কানে পৌঁছায় ঠিকই, কিন্তু ওর মস্তিষ্ক তা গ্রহণ করতে অস্বীকার করে। সে আবারও চৈতির দিকে হাত বাড়াতে যায়, কিন্তু এবার আর পারে না। মাঝখানে পাহাড়ের মতো এসে দাঁড়ায় তুরাগ। এতক্ষণ রক্তাক্ত মুখে সে চুপ করে সব তামাশা দেখছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুরাগ নিজের লুঙ্গির খুঁটে মুখ মুছে কিয়ামের চোখের দিকে তাকিয়ে বলে, দাদাগিরি বহুত করছেন, হবু চেয়ারম্যান বইলা খালি চুপ কইরা আসি, না হলে হাত চালানো আমিও জানি। ঢের হইছে, এবার বিদায় হন এবার। তুরাগের সাহস দেখে কিয়ামের পিত্তি জ্বলে ওঠে। সে গর্জে উঠে তুরাগকে পুনরায় আঘাত করতে উদ্যত হয়, কিন্তু কিয়ামের হাত তুরাগের গায়ে পড়ার আগেই চৈতি তুরাগের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দিলে হাত একদম ভেঙে দেব। বিকেলের আকাশটা তখন ঘন কালো মেঘে ছেয়ে আছে, যেন অসময়ে সন্ধে নামার প্রস্তুতি চলছে। লায়লা বেগম শহর থেকে ফিরেছেন কিছুক্ষণ হলো। শরীর আর মন দুটোই অবসন্ন। তিনি জানতেন কিয়াম বাড়িতেই আছে, কিন্তু এই মুহূর্তে ছেলের মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি তার নেই। তাই নিজের ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়েছেন। তবে লায়লা বেগম না গেলেও খবর ঠিকই পৌঁছে যায়। কিয়াম তার অন্ধকার ঘরে গত 2 দিন ধরে একরকম বন্দী হয়ে আছে। নির্বাচনী প্রচার, মিটিং, মিছিলে যাওয়ার কোনো আগ্রহই তার অবশিষ্ট নেই। হৃদয়ের গহীনে যে দহন শুরু হয়েছে, সেই ব্যথা নিয়ে সে বাইরের কোলাহলে মিশবে কি করে? মায়ের আসার খবর পেতেই কিয়াম ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ওর পরনের পাঞ্জাবিটা কুচকানো, চোখের নিচে কালি পড়া। কিয়াম করিডোর দিয়ে হাঁটার সময় দেখে লায়লা বেগমের ঘরের দরজা আধ খোলা। কিয়াম এগিয়ে গিয়ে লায়লা বেগমের পায়ের কাছে বসে। তার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আজ নির্লিপ্ততা, গভীর ক্লান্তি। ছেলের এমন নিস্তেজ পাংশুটে মুখ দেখে লায়লা বেগমের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। মাতৃত্বের সহজাত প্রবৃত্তিতেই কি তবে আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস পেলেন? এমন নিঃস্ব, এমন অসহায় রূপে কিয়ামকে তিনি কোনো দিন দেখেননি। কিয়াম কাপা হাতে লায়লা বেগমের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে, যেন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে বাঁচার শেষ চেষ্টা করছে। রুদ্ধস্বরে সে বলে ওঠে, মা নাকি সন্তানদের জন্য নিজের প্রাণ বিলিয়ে দেয়। আম্মু, তবে তুমি মা হয়ে নিজের সন্তানকে এভাবে জীবন্ত দাফন করলে কি করে?
এই বিষাক্ত জাল বোনার আগে কি একবারও আমার কথা তোমার মনে পড়েনি? একটা নিষ্পাপ মেয়ের চরিত্রে কলঙ্ক লেপন করার আগে কি তোমার হাতটা একবারও কাঁপলো না? তুমি কি বুঝতে পারোনি আম্মু? তাকে কলঙ্কিত করা মানে আসলে তোমার নিজের রক্তকেই অপবিত্র করা। লায়লা বেগম শুকনো ঢোক গিলছেন। বুঝতে বাকি নেই যে কিয়ামের কাছে সব সত্য উন্মোচিত। চৈতি তাকে সব বলে দিয়েছে। পুরনো অভ্যাসবশত লায়লা বেগম মনে মনে এক মিথ্যা নাটকের ছক সাজাতে চান। নিজেকে নির্দোষ প্রমাণ করার অজুহাত খুঁজছেন, কিন্তু কিয়াম তাকে আর সেই সুযোগ দেয় না। সে ভাঙা গলায় আর্তনাদের স্বরে বলে চলে, 32টা বসন্ত পার করেছি আমি। প্রতিটি মুহূর্ত পার করেছি শুধু একটি মানুষের সঙ্গে জীবনের পূর্ণতা পাবো বলেই। আমার বেঁচে থাকার আশাটাকে তুমি নিজ হাতে খুন করলে কি করে আম্মু? লায়লা বেগম তবুও স্তব্ধ হয়ে থাকেন। নিজের ভুল স্বীকার করার মতো মানসিকতা তার নেই। তিনি এখনও নিজেকে বোঝাচ্ছেন যা করেছেন সব কিয়ামের মঙ্গলের জন্যই করেছেন। ছেলের হাহাকার তার কানে পৌঁছালেও হৃদয় বোধহয় পৌঁছয় না। কিয়ামের দু চোখ বেয়ে তখন শ্রাবণের ধারা। সে ডুকরে কেঁদে ওঠে। বুকের ভেতরটা বড্ড উড়ে যাচ্ছে আম্মু। মনে হচ্ছে এবার আমি মরেই যাব। মানুষ কি তার প্রাণ ভোমরা ছাড়া বাঁচতে পারে বলো? আমার প্রাণ তো তুমি নিজ হাতে কেড়ে নিয়েছো। এখন এই দেহটা দিয়ে আমি কি করব? জোর করে লায়লা বেগমের হাতটা নিজের মাথার উপর রাখে কিয়াম। মিনতির সুরে বলে, আমি মারা গেলে ওকে একবার খবর দিও আম্মু। ওকে বলো আমার নিথর দেহটা অন্তত একবার এসে দেখে যেতে। আর বাবাকে বলো আমার কবরের পাশে যেন একটা কামিনী ফুলের গাছ লাগিয়ে দেয়। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা যেন এক বিষণ্ণ চাদরে মুড়িয়ে রেখেছে পুরো বিল। বর্ষার প্রথম ঢল নেমেছে আজ। গ্রামের নিচু পথগুলো ছাপিয়ে ঘোলাটে জলরাশি ধেয়ে আসে মাঠের পানি। সোদামাটির ঘ্রাণ আর নতুন জলের কলকল ধ্বনিতে চরাচর এক মায়াবী রূপে পরিগ্রহ করেছে। থই থই জলে ভেসে বেড়াচ্ছে পানা আর আবর্জনা। প্রকৃতির এ যেন এক নির্মল প্রক্ষালন উৎসব। প্রবাহমান জলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে দুই ভিন্ন মেরুর মানুষ। একজনের পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, সযত্নে আঁচড়ানো চুল। তাকে দেখলে মনে হয় কোনো এক রাজপুত্র ভুলবশত এই কাদামাটির জনপথে পথ হারিয়েছে। আর তার ঠিক পাশেই দাঁড়ানো মানুষটি এই মাটিরই অবিচ্ছেদ্য অংশ। পরনে মলিন লুঙ্গি, গায়ে পিঠে কাদার দাগ আর অবিন্যস্ত কেশরাশি। কিয়াম আর চোখে একবার তুরাগের দিকে তাকায়। তুরাগ নির্বিকার, এক মনে কাঁচা পেয়ারা চিবোচ্ছে সে। কিয়ামের অন্তরাত্মা হাহাকার করে ওঠে। এই সেই পুরুষ, যার অঙ্গে বুনো গন্ধ, যার করতল কর্দমাক্ত, যার নেই কোনো খ্যাতি কিংবা অঢেল অর্থ বা সম্পদ। তবে চৈতির মতো এক অনিন্দ সুন্দরী রাজকন্যা এর ভাগ্যলগ্নে চুটল কেন? কিয়ামের মস্তিষ্কে বারবার একই প্রশ্ন প্রতিধ্বনিত হয়। তুরাগের ললাটে এমন কি আছে যা তার নেই? সে কি নিজের সর্বস্ব বিসর্জন দিলে চৈতিকে পাওয়ার মতো সৌভাগ্য ফিরে পাবে? তার তীব্র ইচ্ছে হচ্ছে তুরাগকে একবার শুধাতে। চৈতিকে জীবনসঙ্গী হিসেবে পেতে হলে ঠিক কী করতে হবে? তুরাগ তো বড্ড দরিদ্র। এই জরাজীর্ণ কুটিরে নুন আনতে পান্তা ফুরোয় তার। সে কি অর্থের লালসায় চৈতিকে ফিরিয়ে দেবে? একবার প্রস্তাব দিয়ে দেখবে নাকি? কয়েকটা টাকার বান্ডেল তুরাগের সম্মুখে ধরলে হয়তো সে সানন্দে চৈতিকে কিয়ামের হাতে সমর্পণ করবে। কিন্তু পরক্ষণেই কিয়ামের বিবেক তাকে বাধা দেয়। অর্থের বিনিময়ে চৈতিকে পাওয়া মানে তো তাকে পণ্য হিসেবে ক্রয় করা।
একজন প্রকৃত প্রেমিক হয়ে সে কীভাবে নিজের ভালোবাসাকে কেনাবেচার সামগ্রী বানাবে? পুনরায় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিয়ামের বুক চিরে। এক নিথর হাহাকার ওর পাঁজরের অস্থিগুলো গড়িয়ে দিচ্ছে। আচ্ছা, চৈতি তার হলে কি খুব ক্ষতি হয়ে যেত? দীর্ঘ এক যুগ, 12টি বছর ধরে সে কেবল একটি মেয়ের প্রতীক্ষায় নিজের যৌবন উৎসর্গ করল। এত দীর্ঘ অপেক্ষার পর সে আজ কি পেল? একরাশ তপ্ত দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সে পায়নি চৈতিকে, পায়নি সেই অধিকার যা সে নিজের অস্তিত্ব দিয়ে আগলে রাখতে চেয়েছিল। কিয়াম আবার প্রবাহমান ঘোলাটে জলের দিকে দৃষ্টিপাত করে। বর্ষার প্রথম ঢল যেমন দুকুল ছাপিয়ে পুরনো গ্লানি ধুয়ে নিয়ে যাচ্ছে, তার হৃদয়ে জমে থাকা দীর্ঘশ্বাসগুলো কি সেভাবে ধুয়ে যাবে না? যন্ত্রণা তার হৃৎপিণ্ডটাকে ফালা ফালা করে দিচ্ছে। সে পাশে দাঁড়িয়ে থাকা অগোছালো তুরাগের দিকে আরও একবার তাকায়। লোকটা তখনও ভাবলেশীনভাবে পেয়ারা চিবোচ্ছে। কিয়ামের ইচ্ছে হয় বিলের নিস্তব্ধতা ঝিরে চিৎকার করে জিজ্ঞেস করতে, ওর মতো এক ভবঘুরে ছন্নছাড়া মানুষের ভাগ্যে আমার মতো 12 বছরের সাধনা কিভাবে ধরা দিল? তুরাগ পেয়ারা চিবোতে চিবোতে অন্য হাতের এক পেয়ারা কিয়ামের দিকে বাড়িয়ে দেয়। কিয়াম তা গ্রহণ করে না। তার অভিজাত্য আর অন্তরের দহন তাকে এই সামান্য সৌজন্য বোধটুকুও প্রদর্শন করতে দেয় না। দীর্ঘক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর অবশেষে স্তব্ধতা ভেঙে সে মুখ খোলে, চৈতিকে আমি চাই। তুরাগ এবার অলস্য ভরে হাসে, নির্বিকার কণ্ঠে বলে, চাইতেই পারেন, চাওয়া তো দোষের কিছু না। কিয়াম তুরাগের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, দেবেন আমাকে? তুরাগ হাতের অবশিষ্টাংশটুকু একবারে মুখে পুরে নেয়, বেশ আয়েশ করে চিবুতে চিবুতে জবাব দেয়, আপনি চাইলেই বুঝি আমি আপনারে দিয়া দিমু? শক্ত কম না আপনার? কিয়ামের চোয়াল শক্ত হয়ে আসে, ক্রোধে তার প্রতিটি শিরা উপশিরা কম্পিত হচ্ছে। সে দাঁতের দাঁত চেপে হিস হিস করে বলে, দ্বিতীয়বার আমি চাইব না, ছিনিয়ে নেব। আমার যা প্রাপ্য তা আমি যেভাবেই হোক হাসিল করি। আপনি ছিনাইয়া নিতে চাইলে বুঝি আমি আমার বউ দিয়া দিমু? কিয়ামের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে ওঠে। বউ? কার বউ? 12 বছর ধরে যে মেয়েটাকে আমি নিজের কলিজার ভেতরে পুষেছি, সে আজ এই 2 দিনে তোর বউ হয়ে গেল? ক্ষমতার দাপট আপনি দেখেন নাই তুরাগ সাহেব? আমি চাইলে এই মুহূর্তে আপনার এই জরাজীর্ণ ঘর সহ আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি। আমার জিনিস আমি নেবই, তাতে কার ঘর পুড়ল আর কার প্রাণ গেল তা দেখার সময় কিয়াম ভুইয়ার নেই। তুরাগ আবারও গাছাড়া ভাব নিয়ে একটা সিগারেট ধরায়। আমি তো আজ আছি কাল নাই, মরার ভয় আমারে দেখাইয়া লাভ নাই। তুরাগ 2 পা এগিয়ে পুনরায় থমকে দাঁড়ায়, পেছন ফিরে ধীরলয় বলে, ওরে নিয়ে যাওয়ার আগে একবার ওরে জিগাইয়া দেখেন, সে কি কিয়াম ভুইয়া সোনার খাঁচায় ফিরতে চায়, নাকি এই ভাঙ্গা ঘরে আমার বুকে প্রতিদিনের মতো ঘুমাইতে চায়? কথাটা বলে সে সম্মুখে অগ্রসর হতে হতে ভাঙ্গা গলায় সুর ধরে, বসে ভাবি নিরালা, আগে জানি না বন্ধের পীড়িতের জ্বালা। ইটের বাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, হাই গো ইটের বাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হাতে একটি কচি লাউ আর এক ডালা ছোট চিংড়ি নিয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ায় তুরাগ। লাউটি নিচের হাতে লাগানো মাচার ফল, আর চিংড়িগুলো আজ তপ্ত দুপুরে হাঁটু জলে ঠেলার জাল দিয়ে ধরা। চৈতি দাওয়ায় বসেই ছিল। তুরাগের হাতের ডালার দিকে তাকাতেই বিতৃষ্ণায় তার মুখটা কুঁচকে যায়। ছোটবেলা থেকেই চিংড়ি মাছ দেখলে তার গা রিড়ি করে ওঠে। এই মাছে তার প্রচণ্ড অ্যালার্জি, একটু খেলেই সারা শরীর চাকা চাকা হয়ে লাল হয়ে যায়। চৈতি নাসিকা কুঞ্চিত করে তরবর করে বলে ওঠে, এইসব অখাদ্য নিয়ে ঘরে ঢুকবেন না একদম।
আমার চিংড়ি মাছে অ্যালার্জি, দেখলেই চুলকায়, ফেলে দিয়ে আসুন এগুলো। তুরাগ গামছা দিয়ে ঘাড়ের ঘাম মুছতে মুছতে একবার চৈতির দিকে আর চোখে তাকায়। তারপর ঠোঁটের কোণে তেরাবাঁকা হাসিটা ফুটিয়ে নির্বিকার গলায় বলে, আপনার অ্যালার্জি আছে তো আমার কি? আমি কি আপনার খাওয়ানোর দাওয়াত দিছি নাকি? এইগুলো আমি নিজের জন্য আনছি, নিজের হাতে রাইন্দা খামো। আপনার যদি খুব চুলকায় তবে ঘরে গিয়া খিল দিয়া বইহা থাহেন। চৈতির আগে গজগজ করে দাঁড়িয়ে পড়ে। অসভ্য লোক একটা, জানতেন না যে আমার এই মাছের সমস্যা হয়? কতবার বলেছি আপনাকে? তুরাগ লাউটা দাওয়ায় নামিয়ে রেখে চিংড়ির ডালাটা নিয়ে কলপারের দিকে যেতে যেতে তাচ্ছিল্যের সুরে বলে, জানি তো কত কিছুই, কিন্তু মানি না। যান গিয়া নিজের জন্য আলু ভর্তা ভাত মাহেন। চৈতি ক্ষুদ্র পদক্ষেপে ঘরের ভেতর ঢুকে যায়। গত দুদিন ধরে তার কপালে কেবল আলু ভাতে আর লবণে জুটছে। তুরাগ সাফ জানিয়ে দিয়েছে হোটেলের খাবার আর আসবে না। নিরুপায় হয়ে এখন এই খেয়ে দিন গুজরান করতে হয় তাকে। চৈতি একটা পাতিলে 4টি আলু নিয়ে কলপারে যায়। তুরাগ তখন উন্মুক্ত গায়ে কল চেপে গোসল করছে। ওর পেশিবহুল পিঠ বেয়ে শীতল জল গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারার মতো। চৈতি কিঞ্চিত ইতস্তত করে তুরাগের দিকে তাকিয়ে অতি মৃদু স্বরে বলে, ধুয়ে দিন। তুরাগ কলের হাতল টেপা থামায়। ওর ভেজা চুলের ডগা দিয়ে টুপ টুপ করে জল ঝরছে কপালে। কোনো বাক্য ব্যয় না করে সে চৈতির হাত থেকে আলুগুলো তুলে নেয়। নিজের খসখসে বড় হাত দুটো দিয়ে আলুর গায়ে লেপ্টে থাকা কাদামাটি অতি যত্নে ঘষে ঘষে ধুয়ে দেয় সে। পরিষ্কার আলুগুলো আলতো করে যখন চৈতির হাতের পাতিলে নামিয়ে রাখে তখন ওদের মাঝে মৌনতা। চৈতি পাতিলটা নিয়ে আর পেছনে ফিরে তাকায় না। রান্নাঘরের এক কোণে থাকা মাটির উনুনটার সামনে গিয়ে বসে সে। দেয়াশলাইয়ের কাঠে জেলে শুকনো লতা পাতায় আগুন ধরানোর এক আপ্রাণ চেষ্টা শুরু করে। পাতিলটা উনুনে চাপাতেই কুণ্ডলি পাকানো ধোঁয়ায় ওর ফর্সা মুখটা অরক্তিম হয়ে ওঠে। আগুনের তাপে আর ধোঁয়ার ঝাঁজে চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ে নোনা জল। গোসল শেষ করে কাঁধে ভেজা গামছা ফেলে তুরাগ রান্নাঘরে প্রবেশ করে। এক হাতে টাটকা লাউ আর অন্য হাতের ডালায় রাখা পরিষ্কার করা চিংড়ি মাছ। কলপারে বসে সে নিজেই অতি নিপুণতার সাথে মাছগুলো বেছেছে। মাছগুলো এখন বেশ ঝকঝকে দেখাচ্ছে। চৈতি তখন উনুনের এক পাশে বসে আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায় মগ্ন। আগুনের আঁচ আর ধোয়ার তীব্রতায় ওর ফর্সা কপালটা শতবিন্দুতে ভিজে উঠেছে। তুরাগ আলতো করে চৈতিকে সরিয়ে দিয়ে নিজেই ওর জায়গায় বসে। বটি হাতে নিয়ে দক্ষ হাতে লাউটা কুচিয়ে নেয়। সেদ্ধ হওয়া আলুগুলোর খোসা ছাড়িয়ে দেয় একে একে। চৈতির হাতের কাজ ফুরিয়ে এলেও সে তুরাগের সান্নিধ্য ছেড়ে ওঠে না, ঠায় বসে থাকে ওখানেই। কড়াইয়ে লাউ চিংড়ির মেলবন্ধন ঘটতেই এক চমৎকার সুভাষ চৈতির নাসিকায় এসে লাগে। অদ্ভুত ব্যাপার, সচরাচর এই অ্যালার্জি উদ্রেককারী মাছগুলোর প্রতি ওর চরম বিরাগ থাকলেও আজ জিভে জল চলে আসে। সম্ভবত গত দুদিনের আলু ভাতের একঘেয়েমি ওর রুচির এই আকস্মিক পরিবর্তন ঘটিয়েছে। চৈতি একবার আর চোখে রাঙা চিংড়িগুলোর দিকে তাকায়। তারপর খুব নিচু স্বরে বলে ওঠে, খুব সুন্দর করে রেঁধেছেন তো, একটা দেখি। বলেই সে হাত বাড়িয়ে একটা বড় সড়ো চিংড়ি মাছের গায়ে আঙ্গুল ছোঁয়াতে চায়, কিন্তু তুরাগ বাজ পাখির মতো ছো মেরে পাতিলটা সরিয়ে নেয়। সে চৈতির দিকে এক পলক তাকিয়ে বাঁকা হেসে বলে, খবরদার, হাত দিবেন না কইলাম। আপনার না অ্যালার্জি? শুইলেই তো সারা শরীর চুলকানে দিয়া ভইরা যাইব, তখন আবার আমারে দোষ দিবেন যে আপনার জাত মারছি। চৈতি একটু গাল ফুলিয়ে বলে, একটা চিংড়িতে আর কি হবে, একটু দেখি না কেমন লাগে। তুরাগ পাতিলটা আবার উনুনের ওপরে তুলে রেখে গম্ভীর গলায় জানায়, একটাতেও যা হবে 100টাতেও তাই হবে। আপনি নিজের আলু সেদ্ধ নিয়ে থাহেন, আমার চিংড়ির দিকে নজর দিলে কিন্তু কপালে দুঃখ আছে। চৈতি আলু ভর্তা আর ভাত নিয়ে ঘরে চলে যায়। তুরাগও লাল চালের ভাত আর লাউ চিংড়ির তরকারি নিয়ে ঘরে ঢোকে। চৈতি নিজের থালায় তখন মাত্রই আলু সেদ্ধ আর একটা পুরো শুকনো মরিচ চটকে নিয়েছে। 2 দিন ধরে একই খাবার খেতে খেতে ওর মুখে চড়া পড়ে গেছে। সে আর চোখে তুরাগের থালার দিকে তাকায়।
নির্লজ্জের মতো আবার তার কাছে একটু নিচু স্বরে অনেকটা মিনতির সুরে বলে, আই শুনুন না, এই যে এতগুলো মাছ রান্না করেছেন, একা কি সব শেষ করতে পারবেন? দুটো চিংড়ি দিন না আমার পাতে, জাস্ট একটু চেখে দেখব। তুরাগ একদলা ভাত মুখে পুড়তে যাচ্ছিল। চৈতির কথা শুনে হাতটা মাঝ পথেই থেমে যায়। ওর ভেজা চুল থেকে তখনও 2-1 ফোঁটা জল চুইয়ে পড়ছে। সে এক পলক চৈতির থালার মেরমেরে আলু ভর্তার দিকে তাকায়, তারপর খুব শান্ত গলায় বলে, না, দেওয়া যাইব না। চৈতি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। কেন? সামান্য দুটো মাছ দিলে কি আপনার ভাণ্ডার ফুরিয়ে যাবে? তুরাগ এবার আয়েশ করে এক চিংড়ি চিবোতে চিবোতে বলে, ভাণ্ডার ফুরাইব না, কিন্তু আপনার জান ফুরাইয়া যাইতে পারে। বেশি কথা না বলে খান, আমারও খাইতে দেন, যা হইছে না রান্নাটা। চৈতির কাছে সকাল মানেই বেলা 8টা কি 9টা। এর আগে চোখের পাতা মেললে তার শরীরের আড়মোড়াই ভাঙে না, মনে হয় ঘুমটা অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু তুরাগের স্বভাব ঠিক এর বিপরীত মেরুর। ফজরের আজান হওয়ার সাথে সাথেই সে খাট ত্যাগ করে। অনেকটা বিড়ালের মতোই ঘর থেকে বেরিয়ে কোথাও যে অদৃশ্য হয়ে যায়, তার হদিশ কেবল সেই জানে। চৈতি আজ প্রত্যাশার চেয়ে খানিকটা আগেই জেগে উঠেছে। কলপাড়ে গিয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। 1 মাস, দীর্ঘ একটি মাস এই বিল ঘেঁষা বাড়িতে সে এরকম বন্দি জীবন অতিবাহিত করছে। চারিদিকে কেবল জলরাশি আর ধু ধু নির্জনতা। মাঝে মাঝে মনে হয় এই অমোঘ একাকিত্বই বুঝি তাকে আষ্টে পৃষ্ঠে গিলে খাবে। কলপাড় থেকে সে বাড়ির সম্মুখ পানে অগ্রসর হয়। তখনই তার দৃষ্টি নিবদ্ধ হয় বাড়ির পশ্চাৎ ভাগে। ঘন ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা এক অন্ধকারাচ্ছন্ন কোণ থেকে তুরাগ বেরিয়ে আসে। সে একা নয়, সাথে আরও এক অচেনা লোক। লোকটার পরনে মলিন লুঙ্গি, মাথায় গামছা বাঁধা। তুরাগ চৈতিকে দেখে। ওর ললাটে বিন্দু বিন্দু ঘাম জমেছে আর করতল কর্দমাক্ত। কিন্তু সে চৈতিকে পাশ কাটিয়ে গট গট করে ঘরের ভেতর ঢুকে যায়। তুরাগের হাবভাব দেখে মনে হয় চৈতি সেখানে নেই, কিংবা থাকলেও তার কোনো অস্তিত্ব তুরাগের কাছে গুরুত্বহীন। সাথে থাকা লোকটিও কোনো বাক্যবায় না করে কেবল এক পলক চৈতির দিকে বিজাতীয় দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির সীমানা পেরিয়ে প্রস্থান করে। চৈতি আর স্থির থাকতে পারে না। একরাশ কৌতূহল আর জমাটবদ্ধ সন্দেহ ওকে তাড়িয়ে নিয়ে আসে অন্দরে। তুরাগ ততক্ষণে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছে। বাইরের পৃথিবীর কোনো খবরই ওর কানে পৌঁছচ্ছে না। চৈতি ওর শিয়রে গিয়ে কোমরে হাত রেখে দাপুটে ভঙ্গিতে দাঁড়ায়। রাগে আর সন্দেহে ওর কণ্ঠস্বর সপ্তমে চড়ে যায়। এই, আপনি সত্যি করে বলুন তো, ওই ঝোপঝাড়ের আড়ালে কী মতলব বাটেন? কার সাথে আপনার ওই গোপন সলা পরামর্শ চলে? কোনো নিষিদ্ধ কারবারে লিপ্ত নন তো আপনি? তুরাগ আধ বোঝা চোখে একবার চৈতিকে অবলোকন করে। ওর অবিন্যস্ত কেশরাশি আর তেজি রূপ দেখে তুরাগের ওষ্ঠা ধরে এক চিলতে হাসি ফুটে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তুরাগ এক ঝটকায় উঠে বসে এবং আচমকা সজোরে টানে চৈতিকে নিজের বুকের ওপর আছড়ে ফেলে। 2 বাহুর নিবিড় বন্ধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে। অপ্রত্যাশিত এই কাণ্ডে চৈতি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যায়। পাথরের মতো কঠিন আর রৌদ্রদগ্ধ চর্মের উত্তপ্ত স্পর্শে চৈতির হৃদস্পন্দন মুহূর্তেই বহুগুণ বেড়ে গেছে। তুরাগ তো এর আগে কখনো ওর সাথে এমন আচরণ করেনি। ভয় আর প্রবল উত্তেজনায় চৈতির অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপে। বুকের ভেতরটায় যেন কেউ হাতুড়ি দিয়ে পেটায়। সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে মুক্ত করে নিতে, কিন্তু তুরাগ ওর বাঁধন আরও সুদৃঢ় করে। সে চৈতির কপালে পরপর 2 উষ্ণ চুম্বন এঁকে দেয়। তারপর ওর গালের কোমল ত্বকে ওষ্ঠ ডুবিয়ে অতি নিভৃত আর ফিসফিসানি কণ্ঠে বলে, আমি মানুষ হইয়া ফাইসা গেছি রে। পাখি হইলে আপনারে লইয়া কোনো এক গহীন আকাশে উড়াল দিতাম। তুরাগ মুখ খুলতেই এক তীব্র আর উৎকট গন্ধ নাসিকায় এসে বিধে। ঘ্রাণটা চৈতির নাকে পৌঁছনো মাত্রই ওর পাকস্থলী উল্টে আসে। মনে হয় নাড়ি ভুড়ি সব কণ্ঠনালীর কাছে উঠে আসছে।
সে সর্বশক্তি নিয়োগ করে তুরাগকে ঠেলে সরিয়ে খাট ত্যাগ করে। চৈতির মাথা ঘুরছে, বমি ভাবটা এতটাই প্রবল যে সে ওয়াক ওয়াক শব্দে কুঁকড়ে যায়। কিন্তু সকালে উঠে কিছু না খাওয়াতে উদরে কিছুই অবশিষ্ট ছিল না, তাই কেবল পিত্তরসের তেতো জল ছাড়া আর কিছুই বের হয় না। সে দুই হাতে নিজের কণ্ঠনালী চেপে ধরে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ে। চৈতি ওভাবেই কুঁকড়ে বসে থাকে প্রায় 5 মিনিট। বুকের ধরফরানি এখনো থামেনি, আর তুরাগের বিশ্রী তামাকের গন্ধটা যেন ওর নাসারন্ধ্রে গেঁথে গেছে। ওপাশে বিছানায় তুরাগ ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। ওর নাসিকা গর্জনের শব্দে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। লোকটা একটু আগেই অন্য কোনো জগতে ছিল, আর এখন সব ভুলে আয়েশি ঘুমে মগ্ন। চৈতি আর একবারও তুরাগের দিকে ফিরে তাকায় না। ওড়নাটা ভালো করে শক্ত করে গুজে সে ঘর থেকে বেরিয়ে আসে। আজ সে দেখেই ছাড়বে এই রহস্যের শেষ কোথায়। কোনো বাধা, কোনো সাপকোপের ভয় আজ তাকে আর আটকাতে পারবে না। বাড়ির পেছনের ঘন ঝোপঝাড়ের সামনে এসে দাঁড়ায় চৈতি। বাইরে থেকে দেখলে মনে হয় দুর্ভেদ্য এক জঙ্গল, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না। চৈতি কণ্টকাকীর্ণ লতাগুলো সরিয়ে সাবধানে ভেতরে পা বাড়ায়। ঝোপের ভেতরটা গুমোট আর স্যাঁতস্যাঁতে। কয়েক পা এগোতেই লতাগুল্মের আড়ালে একটা পরিষ্কার জায়গার মতো চোখে পড়ে। সেখানে পা রাখতেই চৈতির চোখ ছানা বড়া হয়ে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মদের খালি বোতল, পোড়া তামাকের অবশিষ্টাংশ আর ছোট ছোট প্লাস্টিকের পুটলি, যেগুলো থেকে এক কটু রাসায়নিক গন্ধ আসছে। হঠাৎ চৈতির নজর পড়ে ঝোপের এক কোণায়। লতাপাতার ওপর অঘরে ঘুমিয়ে আছে একজন লোক। ওর নাক ডাকার শব্দে ঝোপের পাতাগুলোও যেন কাঁপছে। চৈতি ভয় ভয় লোকটার মুখের দিকে একটু ঝুঁকে তাকায়। ময়লাটে গাল, রুক্ষ চুল আর কপালে এক কাটা দাগ। চৈতি স্মৃতি হাতড়াতে থাকে। এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। হ্যাঁ, ও খুব ভালো করেই দেখেছে।